তাহলে আজকের উপস্থাপন পর্ব হচ্ছে ফৌজদারি কার্যবিধি 45 ধারা, খুব ইম্পর্টেন্ট একটি ধারা, আপনি একটু মনোযোগ দেন। এখানে প্রথমে বলা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধারার প্রথমে হেডলাইনে হচ্ছে গ্রাম প্রধান হিসাব হিসাব নবিশ জমির মালিক। এখানে শুরুতে এদের কথা কেন বলা হলো? আমরা প্রত্যেকটা ধারার কিন্তু স্পেসিফিক ভাবে পার্থক্য কিন্তু বেশি একটা না না থাকলেও কিছু কিছু বিষয় আছে। আমরা কিন্তু জনসাধারণকে সব অল অফ আস করছি, অল অফ সকলকে বোঝানো হয়েছে। এবং ওখানে আবার পুলিশ অফিসার ব্যতীত আমরা আনলাম, আবার আবার বলছে জনসাধারণ কতিপয় সংবাদ দিবি। আবার এখন আসছে স্পেসিফিক ভাবে বলে দিছে, কারণ হচ্ছে এই আইনটা হচ্ছে 1898 সালের আইন। ব্রিটিশ প্রয়োগ প্রয়োগ থেকে আইনটি চলে আসছে। তো তখনকার সময় যে ভিলেজ হেডম্যান ছিল, অ্যাকাউন্ট ছিল, ল্যান্ড হোল্ডার ছিল, ল্যান্ড হোল্ডার জমির মালিক যারা ছিলেন, এন্ড আদার বাউন্ড টু রিপোর্ট সার্টেন ম্যাটার্স। মনোযোগ দেন, কালকে কিন্তু সার্টেন কেসেস পড়ছে, আজকে সার্টেন ম্যাটার্স। এখন ইয়া কি সাদিকুর আছো? সাদিকুর, স্যার আছি স্যার। আচ্ছা জি তোমার স্যার। তোমার দাবি রাখছি, ঠিক আছে, চেষ্টা করতেছি, বুঝছো? খুশি তো? জি স্যার, খুশি হলাম স্যার। খুশি হলাম স্যার। আচ্ছা, কষ্ট হলেও রাখছি, দেখা যাক কতটুকু আন্ডারস্ট্যান্ডিং করাইতে পারি। আচ্ছা, এই এই ধারার আবার সর্বশেষ আহ, এই একটু ক্লাস ই আছে, সামারি আছে, এটা আমরা লাস্টের দিকে এটা এখানে আছে। আমি এটা পুরোটা আলোচনা না করে আমি এখান থেকে এই কটা কথা বলে আমি শেষ করে দিতে পারি, বাট এটা আপনার আয়ত্ত আসবে না। এই আসি পরে আপনার এটা আর পড়া লাগবে না। ধারাটা অনেক বড়, এক পাতা, কখনো পরে পড়ছেন কিনা যায় না, একটু আজকে আমরা রিভিশন দিব। তাহলে আমরা কি কি পেলাম? আমরা প্রতিটি গ্রাম প্রধান আগের যে তোমার আগের যুগে থেকে এখনকার রুরাল এলাকা, এখন তো সবগুলো সবকিছু সহজ হয়েছে। মানে কি বলে, একটা হ্যাজ কাম টু ক্লোজার যেরকম, এবং বড়কে ছোট ভেঙে, আগে ছিল বিট, এখন বিট না, আগে ছিল তোমার এক একটা কি ইউনিয়ন পরিষদ যেমন এখন পর্যন্ত আছে, যে আগে থানা লেভেলে পুরো এলাকায় কাজ করতো, এখন ছোট ছোট খন্ড খন্ডে ভাগ করা হয়েছে। এগুলো পিআরবি কিন্তু 1943 সালের আইনে এটা আগেই ছিল, যে বিট এলাকাগুলোকে ছোট ছোট করে তারা অফিসাররা কাজ করবে, খন্ড খন্ড করে ভাগ করে নেবে। তো এগুলো আসলে স্টাডির অভাব ছিল, গবেষণা রিসার্চের অভাব ছিল, যার ফলে আমরা বুঝতে পারতাম না। কথাগুলো অনেক আগেরই, বাট এগুলো আমরা বুঝি না। তাহলে যাই হোক, এভরি ভিলেজ সেটলমেন্ট, আচ্ছা আমরা ইংলিশে যাচ্ছি না। তাহলে এখানে হচ্ছে প্রতিটি গ্রাম প্রধান, গ্রাম হিসাব রক্ষক, গ্রাম প্রহরী, গ্রাম পুলিশ অফিসার। এখানে দেখেন, এখানে কিন্তু ভিলেজ ভিলেজ পুলিশ অফিসার, গ্রাম পুলিশ, আমরা এই যে চৌকিদার, দফাদার, গ্রাম পুলিশ অফিসার যাই বলি না কেন, এই কেউ কথা বলবেন না, রেকর্ড হচ্ছে, কথা বলে কেন? বলছে ক্লাস আপনার সবাই মিউট করে দিবেন, কথা যখন বলবেন ক্লাস শেষে কথা বলবেন। এই আপনাদের মাঝখানে কথা বলে মনোযোগ নষ্ট হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখলাম যে গ্রাম প্রধান, জমির মালিক, হিসাব রক্ষক, গ্রাম প্রহরী, গ্রাম পুলিশ অফিসার, জমির মালিক, দখলদার। এখানে আমাকে একজন বলেন, এই স্পেসিফিক ভাবে এদেরকে কেন আসছে জানেন? যে এরা হচ্ছে গ্রামের প্রধান। আমরা যেমন চেয়ারম্যান বলতে পারি, গ্রাম প্রধান যেরকম আগে তো পুরো একটা উপনিবেশ বা পুরো একটা জেলার একজন ইন্সপেক্টর দায়িত্ব ছিল, ঠিক আছে, কিন্তু এখন তো সেটা তো ভেঙে বা একটা যুগের কালো প্রেক্ষাপটে 80 দশকের পর বা যাই বলে সবকিছু একটা যুগ আসছে, একটা আধুনিক যুগ আসছে, যার ফলে এখন আমরা খুব সহজে সবকিছু এই এর পরিবর্তিতে আমরা অন্যান্য লোক পাচ্ছি, অনেক সেবা পাচ্ছি। এখন পুলিশ আসছে, আধুনিক হয়েছে। এখন একটা একটা ইউনিয়ন পরিষদের দায়িত্ব এখন এমন অবস্থা যে এসপি কে দেওয়া হবে। আচ্ছা যাই হোক, প্রতিটি গ্রাম প্রধান গ্রাম হিসাবে স্পেসিফিক ভাবে আলাদা করে দিছে, এরা সংবাদ দিবে। এই ব্যক্তিগুলা কি গ্রাম প্রহরী, এরাও দিবে। গ্রাম পুলিশ অফিসার যিনি থাকবে, জমির মালিক দিবে। জমির মালিক কেন দিবে? কারণ হচ্ছে এনি কোন একটা ঘটনা যখন তার জমির জমির ভিতরে ঘটবে, যেমন আমরা থানা এলাকায় যখন আমরা কাজ করে দেখি কি, একটা লাশ, একটা ডিসিজ বা একটি মৃত ব্যক্তি যাই বলি না কেন, একটা লাশ পাওয়া গেছে। এই আমি আসার আগেও 4-5 মাস আগে আমি এটা শনাক্ত করলাম, যেটা হচ্ছে এমন একটা জায়গায় পড়ে আছে, এটা কেউ বলতে পারে না। ওরা আশপাশে দুইটা, এই পাশে একটা গ্রাম, এই পাশে একটা গ্রাম, রাস্তার মাঝখানে পানির ভিতরে 3 দিন ধরে সেটা ফালায় রেখে গেছে, কেউ বলতে পারে না। যখন ওই যে একটু পচা টচা গন্ধ বেরো রাস্তার, মানুষ যায় মনে করে কি কুকুর টুকুর আসে, কাক আসে, তখন এটা একটু হয়। তো যাই হোক, এই জমির মালিক এই জন্য তাকে বলা হয়েছে যে আপনি সংবাদ দিবেন আপনার জমির আইলে যদি কোনো কোনো তথ্য বা এরকম কিছু পাওয়া যায়। আচ্ছা, বা ওই ওই জমির যিনি দখলদার থাকবেন, আপনি এইখানে যদি বুঝে ফেলেন কথাগুলো, পুরো ধারাগুলো আয়ত্ত শেষ। এবং সেই জমির ব্যবস্থাপনার দায়িত্বে নিযুক্ত ধরনের মালিক। এখানে আরেকটু কথা বলি, এই এই কথাগুলো মানে একটু বলতেছি, বা দখলদারের এজেন্ট। দেখেন, ওই জমির যিনি ব্যবস্থাপনা নিযুক্ত থাকবেন, এবং এই ধরনের মালিক বা দখলদারের এজেন্ট নিযুক্ত থাকবেন, কর্মকর্তা থাকবে, অবিলম্বে অবশ্যই নিকটতম ম্যাজিস্ট্রেট
বা নিকটতম থানার কর্মকর্তা যেটি নিকটতম হয় যে কোনো তথ্য জানাবে, যেটি যার কাছ থেকে সহজ হয়। একদম ফৌজদারি কার্যালয় দেখে ক্লিয়ার করা দিচ্ছে যে আপনার যেটা কাছে মনে হয়, জনসাধারণকে বলা হচ্ছে যে এই স্পেসিফিক ব্যক্তিকে বলা যায় আপনি যেটা কাছে মনে হচ্ছে আপনি তা, অবশ্যই সবসময় থানায় কাছে হয়। এবং এখন থানা আরো কাছে, যে 999 ফোন দিলেই পেয়ে যাচ্ছে ঘরে বসে বসে। তাহলে এখানে আরেকটা বিষয় দেখে, যখন আমরা এই যে আমরা বেআইনি সমাবেশে যখন আমরা পড়বো, পেনাল কোডে যখন যাবো 143 থেকে একদম 159 পর্যন্ত, মারামারি পর্যন্ত, এখানে দেখবেন কিছু কিছু আছে প্রতি ভূর দায়িত্ব, জমির মালিকের দায়িত্ব, ও বেআইনি সমাবেশ তার ওই জমির উপরে হয়, ও ভূমির সত্ত্বাধিকারীর, এরকম কিছু শব্দ থাকবে। এই শব্দগুলো এখানে নেন, কাজে লাগবে আর কি। কি সংবাদ দেবেন আমরা একটু আগাই। এখন এই যে যাদের কথা বললাম, যে গ্রাম প্রধান, হিসাবরক্ষী, প্রহরী, পুলিশ অফিসার, আচ্ছা লেখা দেখা যাচ্ছে লেখা? আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। গ্রাম প্রধান, হিসাব রক্ষক, প্রহরী, পুলিশ অফিসার, অথবা যে তিনি জমির মালিক, যেটা বললাম না, দখলদার অথবা এজেন্ট অথবা রাজস্ব খাজনা আদায় করেন, যে ট্যাক্স দেয়। এখনো তো এই যে কিছুদিন আগে আমি রংপুর বা ওই এক গ্রামে গেলাম, যে ওখানে দেখি খাজনা আদায়, চৌকিদার গেছে বাড়িতে টাকা নেওয়ার জন্য। হ্যাঁ, চৌকিদার টাকা নেওয়ার জন্য গেছে। আচ্ছা সেখানে। আচ্ছা, তাহলে এই এখানে একটু দেখেন, অথবা রাজস্ব খাজনা আদায় করে সেই গ্রামে চুরি যাওয়া সম্পত্তির কুখ্যা, এখানে একটু দেখেন, সেই গ্রামে চুরি যাওয়া সম্পত্তির কুখ্যাত গ্রহীতা, বিক্রেতা, স্থায়ী অস্থায়ী আমাকে একজন এটা বলেন, এই সেই গ্রামে চুরি যাওয়া সম্পত্তির কুখ্যাত গ্রহীতা, বিক্রেতা, অস্থায়ী অবাসস্থান, এই কথাটা কেন, এবং একজনকে বুঝান এই কথাটা কেন বলবো। একজন বলেন, একজন আমাকে বোঝান এই কথাটা কেন। সেই গ্রামে চুরি যাওয়ার সম্পত্তি বলতে যা চুরিকৃত সম্পত্তি যে গ্রহণ করে তাকে তো বোঝায়, তাই না স্যার? আমি এই সাদেকের সাথে মোটামুটি একমতই। এই এই কথাটা মানে হচ্ছে এই পয়েন্টে গিয়ে বললো, এই যে এই যারা যারা যাদের লোকদের কথা বলতেছে, এরা কিন্তু যে গ্রামে চুরি হবে, চোরাই যাওয়া সম্পত্তি যে যিনি গ্রহণ, কুখ্যাত গ্রহীতা, এখানে কুখ্যাত লাগাই দিচ্ছে, ঠিক আছে, এখানে একটা শব্দ, এটা হচ্ছে দেখি তো এখানে কি শব্দটা বললো, ভ্যান্ডার অফ স্টলেন প্রপার্টি। আচ্ছা, ঠিক আছে। তাহলে কুখ্যাত যিনি গ্রহীতা এই চোরাই সম্পত্তিগুলো উনি গ্রামে কিন্তু, কারণ শহরে তো এরকম আমরা পাই এরকম কিছু, কিন্তু গ্রাম ও এলাকাগুলো কিন্তু এরকম কুখ্যাত গ্রহীতারা থাকে এবং বিক্রেতা থাকে যাদের অস্থায়ী বাসস্থান। যদি এরকম পাওয়া যায়, অবশ্যই আপনাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশন ইউ হ্যাভ টু ইনফর্ম। এরপরে দেখেন আমরা আসি, পরে যে বিষয়টা বলছে 2 নাম্বার, এটুকু মনে রাখেন, কোনো ব্যক্তি গ্রামের ভেতরে বা তার মধ্য দিয়ে যাওয়ার পথে আশ্রয় থাকে, সে চেনে অথবা যুক্তিসঙ্গত সন্দেহ করে সে একজন গুন্ডা, ডাকাত, পলাতক, ভালো করে বুঝেন যে 2 নাম্বার বলছে, কোনো ব্যক্তি গ্রামের মধ্য দিয়ে সে আসা যাওয়া করে, পথে আশ্রয় থাকে, যাকে সে চিনে অথবা যুক্তিসঙ্গত সন্দেহ করে, যে যে রিজনেবল সাসপেক্ট করতেছে যে এই যে আসা যায়, সে একটা গুন্ডা, সে একজন ডাকাত, সে একজন পলাতক আসামি, ঘোষিত করে। আমরা বিশেষ করে রুরাল এলাকাগুলোতে এইসব আমরা পাই, যে শহর এলাকাগুলোতে অপরাধ করে এসে এরকম তারা গা ঢাকা দিয়ে থাকে। এই কথা কে বলে এখনো। আহ সবাইকে একটু রিকোয়েস্ট করতেছি যে মিউট করে রাখেন সব, তারপর কথা আছে। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার পড়লাম। আচ্ছা, সবাই একটু চেক দেন তো কার ফোনটা, কারটা অন আছে। ইমরান, 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 ঠিক আছে। করোনাতীত অন আছে দেখছিলাম স্যার। আচ্ছা, ওটাতে একটু মিউট করে ফেলেন, ক্লাসে সাউন্ড আসলে ক্লাসটা একটু ডিস্টার্ব হয়। তাহলে আমরা একে দেখলাম যে ওই সকল ব্যক্তিরা যে যাদের কথা বললাম, গ্রাম প্রধান হিসাবে জমির মালিক, পুলিশ অফিসার, গ্রাম পুলিশ অফিসার, যিনি গ্রামের মধ্য দখল থাকে, এজেন্ট থাকে, এবং সেই গ্রামে চুরি যাওয়া সম্পত্তির কুখ্যাত যিনি গ্রহীতা থাকবে, বিক্রেতা থাকবে, তাদের অস্থায়ী বাসস্থান থাকলে তাদেরকে জানাবে। এবং আমরা কোনো ইনফরমেশন চাইলে, যেমন ঢাকা থেকে বা মেট্রোপলিটন এলাকার পুলিশ যারা,
আমরা যারা কাজ করেছি ওখান থেকে গ্রাম ও রুরাল এলাকা থেকে কোনো আমরা শহর থেকে কোনো একটা ফোন করি যে এই অমুক ব্যক্তি একটা গুন্ডা এলাকায় আছে কিনা, বা আসার পরে ওখান থেকে বলে দেয় যে যে যিনি চৌকিদার বা দফাদার বলেন যে এখন সে 10 বছর ধরে এলাকা থেকে পলাতক। তার মানে এটার সাথে যায় আর কি। 3 নম্বর আসেন। 3 নম্বর বলতেছে যে এই গ্রামের কাছাকাছি, এই যে গ্রামে, এই গ্রামে বা তার কাছে কোনো জামিন অযোগ্য অপরাধ দণ্ডবিধির 143, এই যে আমরা বেআইনি সমাবেশ যে বিষয়গুলো, যে শহর এলাকায় যে মারামারি হয়, হ্যাঁ, যে বিষয়গুলো থাকে, যে উক্ত গ্রাম বা তার কাছাকাছি কোনো জামিন অযোগ্য অপরাধ, সেটা জামিনযোগ্য নয়, নট কম্পেটেবল। যে বলছে দণ্ডবিধির এই 144, 145, 47 অথবা 148 ধারার অধীনে দণ্ডনীয় কোনো অপরাধ সংঘটন করা যদি ইচ্ছা করে, সেই ক্ষেত্রে অবশ্যই এই গ্রামে বা তার কাছে কোনো আকস্মিক, ও সরি সরি, এটাই হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে বেআইনি সমাবেশের কথা মনে রাখলেই চলবে। একটু লাইনে থাকেন। 3 নম্বরটা কোথায়? আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর দেখলাম কি, যে বেআইনি সমাবেশের ক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কেউ যদি অপরাধ সংগঠন করে ইচ্ছা করে বা এরকম দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অবশ্যই তারা সংবাদ দিবে, এরকম পাওয়া যায়। তারপর আমরা 4 নম্বর দেখি। 4 নম্বরটা খেয়াল রাখবেন, এইটুক হচ্ছে 4 নম্বরটা হচ্ছে ইউডির ক্ষেত্রে। হ্যাঁ, ইউডি মামলা যেগুলো আমরা পাই সন্দেহজনক ভাবে আনন্যাচারাল ডেথ, যেগুলা এই যে আমি যে বলছিলাম জমির আইলের সাথে যে উদাহরণটা দিয়েছিলাম, এই গ্রামে তার কাছাকাছি কোনো আকস্মিক অসহায়ক মৃত্যু বা সন্দেহজনক পরিস্থিতি, কোনো মৃত্যুর ঘটনা, অথবা অথবা তার কাছাকাছি কোনো সন্দেহ মৃতদেহ মৃতদেহের অংশ আবিষ্কার, এমন পরিস্থিতি এমন যুক্তিসঙ্গত সন্দেহ সৃষ্টি হয় যে ধরনের মৃত্যু ঘটেছে, অথবা এরকম পরিস্থিতি যে কোনো ব্যক্তি গ্রাম থেকে নিখোঁজ হওয়া, যেখানে যুক্তিসহ সন্দেহ সৃষ্টি হয় যে ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে। মনোযোগ দেন, আমরা ওই যে কার্যবিধির 174 যেটা বলছি, তিনটা যে অপশন বলেছি, যে কোনো ভাবে মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যুক্তিসঙ্গত সন্দেহ হতে পারে, এখন অথবা অন্য এলাকায় কোথাও নিখোঁজ হয়েছে, এরকম তথ্য এই থানার একটা স্টেশন একটা মেসেজ আসছে, বা এরকম নিখোঁজ হওয়ার সময় যুক্তিসহ সন্দেহ সৃষ্টি হয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে। তাহলে এই যে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অস্বাভাবিকের ক্ষেত্রেও, আমরা অবশ্যই কি দিব, যে দেখা যাচ্ছে একজনের মায়ের তার সাথে 17 আছে, তাকে মেরে ফেলা রাখছে, তার বিরুদ্ধেও তো এরকম অনেক ওয়ারেন্ট বা এরকম কিছু পাওয়া যেতে পারে, বা এরকম কিছু, কিন্তু নাম ঠিকানাটা আমার জানতে হবে। তো যদি এরকম কোনো, আমার এত কিছু দরকার নাই, আমি যদি থানা এলাকায় যদি এরকম কোনো সংবাদ পাই, আকস্মিক অসহায়ক মৃত্যুর সংবাদ পাই, অবশ্যই আপনাকে কি করতে হবে, এ ধরনের অপরাধের সংবাদ থানা অথবা ম্যাজিস্ট্রেটকে জানাবেন। আরেকটা দেখেন, আরেকটি বিষয় হচ্ছে এখানে, আরেকটি 4 নম্বর আসছে না, যে দণ্ডবিধির নিম্নলিখিত ধারাগুলো যেগুলোর অধীনে শাস্তিযোগ্য অপরাধ হবে। এই যে আমরা দেখেন, আরেকটু বলো, ওখানে কিন্তু আমরা বেআইনি সমাবেশ পাইলাম, এখানেও পাইলাম কি কি পাবো এখানে। এখানে বলছে এই যে প্রথমে মুদ্রা টুদ্রা দেখা যাচ্ছে, তারপর হচ্ছে মার্ডার দেখা যাচ্ছে, দস্যুতা দেখা যাচ্ছে, চুরি সম্পত্তি জন্য দেখা যাচ্ছে, এই সংকল। তাহলে এখানে কি মুদ্রা, খুন, তারপর হচ্ছে চুরি সম্পত্তি জড়িত এই সকল ক্ষেত্রে, তাহলে উপরে আমরা বেআইনি সমস্যা পাইলাম। অর্থাৎ এখানে কালকে যে আমরা পড়ছিলাম, এখানে শুধু রাষ্ট্রদ্রোহ বাদ দিলে মোটামুটি এখানে সবগুলাই দেখা যাচ্ছে, তাই নয় কি? আমরা গত ক্লাসে যে রাষ্ট্রদ্রোহ বাদ দিলে কিন্তু এখানে সবগুলাই আছে, দুইটাই আছে। এখন মনোযোগ দেন, এই শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, ব্যক্তি সম্পত্তি নিরাপত্তা, এই যে আমরা, শুধু আমরাই কেন, আমরা পুলিশের কাজ হচ্ছে শৃঙ্খলা রক্ষা অপরাধ প্রতিরোধ করা, তাদের উপরে বলছে যে সম্পত্তি নিরাপত্তা প্রভাব ফেলতে পারে এমন কোনো বিষয়, এই যে বিষয়গুলো যদি পাওয়া যায়, এরকম যদি কোনো বিষয় পাওয়া যায় যে শৃঙ্খলা রক্ষা অপরাধের প্রতিরোধ এরকম কেউ ভাইলেশন করতে পারে বা এরকম নিরাপত্তার উপর প্রভাব ফেলে, তাহলে কি বিষয়, অবশ্যই সংবাদ দিবে। এখানে শেষ দিকে এসে দেখেন, এখানে শেষ দিকে এসে এই গ্রাম বলতে কি বোঝানো, বলতে বুঝাইছে, যে গ্রাম বলতে কি বুঝাইছে, গ্রাম বলতে একটা জমির অন্তর্ভুক্ত হবে, এটা অন্য কিছু দরকার নাই, এটা লিডিং নেন। আর এখানে একটা ইম্পর্টেন্ট আছে, প্রক্লেমড অফেন্ডার। দেখেন, আমরা সারা বইয়ে দেখবেন ঘোষিত অপরাধ বলতে কি বোঝায়, এটা একটা সংজ্ঞা, এই পেনাল কোডে না, সরি, আমরা এটা পিআরবি তো পাবো, প্রক্লেম অফেন্ডারটা আমরা পিআরবি তো পাবো স্পেসিফিক ভাবে। তবু কার্যবিধির কোথায় ঘোষিত যে একটা প্রক্লেমড অফেন্ডার, আমরা যে যে কার্যবিধির যে 54 ধারার যে ক্লোজ রয়েছে, যে প্রক্লেম যদি অফেন্ডার, সরকার যদি প্রক্লেমড অফেন্ডার ঘোষণা করে তাকে অ্যারেস্ট করতে পারবেন। এখানে বলছে যে বাংলাদেশের যে কোনো অংশ কর্তৃক প্রতিষ্ঠিত বা অব্যাহত কোনো আদালত কর্তৃক অপরাধী হিসেবে ঘোষিত যে কোনো ব্যক্তিকে বোঝাবে। যে কোনো কার্যের জন্য বাংলাদেশ সংগঠিত হলে দণ্ডবিধি নিম্নলিখিত ধারাগুলোর মধ্যে যদি একটি শাস্তিযোগ্য হয়, মার্ডার, এই দেখেন, দস্যুতা, তারপর ডাকাতি, ডাকাতির চেষ্টা, এই ধরনের, এবং শীতের জোর, অর্থাৎ সম্পত্তি জনিত এবং খুন দর্শনের ক্ষেত্রে এই ধরনের যদি অপরাধী যদি সে কি হয়, আহ, অপরাধ করার পর যদি সে আদালত কর্তৃক যদি অপরাধ সে ঘোষিত করে এই নিম্নলিখিত অপরাধের ক্ষেত্রে, তাহলে কি আদালত তাকে ঘোষিত অপরাধ বলে ঘোষণা করতে পারে। এটা কিন্তু সরায় আতে বলা রয়েছে, কিন্তু দুই দেখা যাচ্ছে এখানে। আপনার মেন বই দেখেন তো, একজন আমাকে বলেন সরায় আনা সবাই এই ঘোষিত অপরাধ বলতে।
জি। সঠিক স্যার, সরায়া। সরায়। আচ্ছা, তাহলে আমরা একটু রিভিশনে যাই। দেখেন, আমরা এক নাম্বার কি পাইছি, যে এখান থেকে শুরুটা, এই প্রথমটা পাইছি সেই গ্রামে ওই সকল, এইখানে গ্রাম প্রধান জমির মালিক, এটা আপনাদের তো জানাই আছে, বাট এইটুকু আমরা যদি নেই, এক নাম্বার যে দেখি যে এটার সামারিটা একটু শর্ট করি। প্রথমটা হচ্ছে, এক নম্বর পয়েন্ট মানে এ পয়েন্ট, মানে ক বা যাই বলি না কেন, সেই গ্রামে চুরি যাওয়া সম্পত্তির কুখ্যাত গৃহীত বিকে স্থায়ী অবস্থা থাকে, কে সংবাদ দিবে, কারা কারা বলেন তো, এই পয়েন্টের উত্তরটা বলেন। সেই গ্রামে চুরি যাওয়া সম্পত্তির কুখ্যাত গ্রহীতা বা বিক্রেতার স্থায়ী ব্যবস্থা ও বাসস্থান সম্পর্কে সংবাদ দিবে কে? জমির মালিক, দখলদার, গ্রাম পুলিশ অফিসার, চৌকিদার, যাই যাই যেগুলো বলা রয়েছে, হিসাব রক্ষক, এই। বুঝতে পারছেন এক নম্বর পয়েন্টটা? আমরা যে পাঁচটা পয়েন্ট করেছি এটা আমরা একটু দেখবো এখন। এখন আমরা চলে যাই, তারপরে কি করছি, বিতে চলে যাই। এই যে, কোন ব্যক্তি গ্রামের ভেতর দিয়ে মধ্য দিয়ে যাওয়ার পথে আশ্রয় থাকে, সে চেনে অথবা যুক্তিসঙ্গত সন্দেহে সে একজন। তার মানে দুই নম্বর হচ্ছে, এই গ্রামের ভিতর দিয়ে যারা যাচ্ছে, পথে আশ্রয় দেয়, থাকে, গুন্ডা, ডাকাত, পলাতক, ঘুষিত কোনো অপরাধী। এই ঘুষিত অপরাধী এখানে বলছে দেখে এই প্যানেল, এই কার্যবিধিতে ঘুষিত সংজ্ঞাটা ক্লিয়ার করে দিচ্ছে নিজেকে। তাহলে আমরা দুই নাম্বার কি দেখি, তাহলে যে ব্যক্তি গ্রামের ভেতর বা মধ্য যার পথে আশ্রয় থাকে, যাকে চেনে অথবা যুক্তিসঙ্গত সন্দেহে সে একজন গুন্ডা, ডাকাত। রাতের পর দেখা যাচ্ছে গ্রামের ভিতরে একজন আপনার আত্মীয় স্বজন তাকে আশ্রয় দেয়, কিন্তু আসলে সে চিনে এই লোকটা কেডা, আসলে সে একজন একজন গুন্ডা, ডাকাত, পলাতক, আসামি, ঘুষিত অপরাধী। বুঝতে পারছেন এই ধারাটা, এই দফাটা বুঝতে পারছেন তো, উপধারাটা, যে এখানে যে দফাটা বললো, আমাকে একটু বলেন এটা বুঝছেন কিনা, এই যে দুইটা, মানে স্যার আরেকবার রিপিট করেন স্যার। রিপিটটা হচ্ছে, তুমি মনে করো যে চোর ডাকাত মনে করো সে ঢাকা থেকে অপরাধ করে তোমার এলাকায় চলে গেছে। And তোমার এলাকায় তুমি বাসায় তারে মাঝে মাঝে পথে আশ্রয় দাও। এখন সে কিন্তু ডাকাত, সে কিন্তু পলাতক আসামি, তার নাহলে মাঝে মাঝে এসে তোমার বাসায় থাকে কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। যার ফলে এগুলো পুলিশ কিন্তু গ্রামে যখন নতুন একটা ভিলেজ স্টেশনে গ্রাম রোল এলাকাতে দেখা যায়, যখন নতুন কোনো এলাকায় লোক ঢুকে, তখন কিন্তু চৌকিদার তথ্য দেয়, স্যার এমন একটা লোক আসছে, কদিন ধরে খালি ঘুরে। এরকম আমরা পাই। যদি সোর্স মেনটেন বা সবকিছু ঠিক থাকে, সঠিক তথ্য পেয়ে যাবো। বুঝতে পারছো বিষয়টা এটা? এখন বুঝছো শোভন? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তারপর আমরা সি তে যাই, তিন নম্বরে কি পাইলাম, সি, সি তে দেখি যদি আমরা, তারপর হচ্ছে এই গ্রামে, এটা হচ্ছে বেআইনি সমাবেশের ক্ষেত্রে আমরা যাই। তিন নম্বর, এখানে একটু ভুল আছে, তিন নম্বর হবে এটা। তাহলে তিন নম্বরটা হচ্ছে আমরা এটা নিতে পারি, যে কাছাকাছি, এটা আমরা বেআইনি সমাবেশ লিখতে পারি, বেআইনি সমাবেশের ক্ষেত্রে, যে এরকম আমরা যদি পাওয়া যায়। আমার এই ল্যাপটপটা গেছে। আচ্ছা, ব্যয় সমাবেশের ক্ষেত্রে তিন নাম্বার, এই যে যে ধারাগুলো দিচ্ছে সেটা। তারপর ওটা ঠিক আছে, চার নাম্বার। দেখেন, চার নাম্বারটা কি, ওই চার নাম্বারটা তো ইউডি, চার নাম্বারটা মনে রাখবেন, ইউডি মামলা, ইউডি কেস। এত বড় দরকার না, চার নাম্বার হচ্ছে ইউডি কেস। পাঁচ নাম্বার হচ্ছে, মনোযোগ দেন, বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে, অর্থাৎ এই যে বিষয়টা এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স, বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে যদি গ্রামের কাছাকাছি এমন কোনো কাজ করে বাংলাদেশে, একটা কাজ যদি আমরা যে এই যে উপরটা বললাম, পাঁচ নাম্বারটা দেখেন, এটাকে আমরা ছেড়ে আসছি এখান থেকে। স্যার, ইউডি কেস কি স্যার? এটা তো বুঝলাম না স্যার। হ্যাঁ, হ্যাঁ, ইউডি কেস কি স্যার? ইউডি কেস হ্যাঁ, একজন দেখলাম যে প্রশ্ন একটা করছে। শব্দ। ইউডি, ইউডি কেস হচ্ছে আনন্যাচারাল ডেথ। আন, আমি আসতেছি একটু এক্সপ্লেন করে দিই। আনন্যাচারাল ডেথ, আনন্যাচারাল, ন্যাচারাল বানানটা আমার ঠিক হয় না, তাও দেখেন, ন্যাচারাল, ন্যাচারাল, আনন্যাচারাল। তাহলে আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে বানানটা দেখে নিন, আনন্যাচারাল ডেথ হচ্ছে অস্বাভাবিক মৃত্যু। এখন বুঝছেন তো, অস্বাভাবিক জি মৃত্যু স্যার। যেটা আমরা বলি, এই যে ঝুলে মৃত্যু, অ্যাক্সিডেন্টে মৃত্যু, প্রকৃতি নিয়মের বাইরে যেটা আর কি। ঠিক আছে, জি স্যার। এখন বুঝছেন? জি স্যার, বলছি স্যার। আচ্ছা, তারপরে দেখেন, তারপরটা আসি আমরা পরে যেটা দেখলাম,
সিতে দেখলাম এটা, বেআইনি সমাবেশ দেখলাম, ইডি দেখলাম, তারপর হচ্ছে দণ্ডবিধির অধীনে। আবারই হচ্ছে এটা দণ্ডবিধির অধীনে আবার আসছে। এটা কোত্থেকে আসলো? বাংলাদেশের বাইরে এটা ইচ্ছে করে। তো এটা আনতে দিচ্ছে। এই শাহাদাত, কি অবস্থা ক্লাসে? এদেরকে এত বলি যে ক্লাসটা একটু মনোযোগ দিবে, তারপরে অন করে দেয় ফোন। তারপর দেখেন যে এই দণ্ডবিধির অধীনে এটা হচ্ছে কি কি আছে। এখানে দেখেন, এখানে আমরা কি কি দেখছি। এখানে হচ্ছে দণ্ডবিধির অধীনে কি কি অপরাধগুলো দেখলাম, এখানে মনোযোগ দেন। এখানে দণ্ডবিধির অধীনে কিন্তু অনেকগুলা দেখছি। এখানে আপনি যা কি করবেন, এটাকে শর্ট করব কিভাবে? দণ্ডবিধি আমরা কি কি দেখতেছি, এখানে রয়েছে মুদ্রা, মুদ্রা, তারপর রয়েছে কি আহ খুন, তারপর কি রয়েছে দেখতে পাচ্ছি, চুরি, দস্যুতা। 382, চুরি, দস্যুতা, তারপর কি রয়েছে, এবং ওই চুরি দস্যুতা যে সম্পত্তি জন্য, সম্পত্তি জনিত। এখানে আর কিছু দরকার নেই, এগুলো একশো ধারাগুলো কথাগুলো ডিলিট। তারপর হচ্ছে শৃঙ্খলা, সর্বশেষ যেটা বলে যে শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, ব্যক্তি সম্পত্তি নিরাপদ প্রভাব ফেলতে পারে এরকম কোনো বিষয়। তাহলে আমরা একটু শর্ট করি আর একটু ইজি করে দিই সবাইকে, এটা সবাইকে আমি ধরবো, একটু মনোযোগ দেন। আর প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমাদের, আর ওখানে যে কি বললাম আমরা, গ্রাম সম্পর্কে জানলাম আর অপরাধ সম্পর্কে, ওই যে প্রক্লেম অফেন্ডার সংজ্ঞাটা দেখলাম। এই অধ্যায় থেকে আমরা দেখলাম যে গ্রাম প্রধান, জমির মালিক, হিসাব রমেশ এরা কি করবে, এবং সেই গ্রামে যারা চুরি যাওয়া সম্পত্তির কুখ্যাত যারা গ্রহীতা বা বিক্রেতার অস্থায়ী অবস্থান সম্পর্কে তারা কি দিবে, সংবাদ দিবে। আর 2 নম্বর বলছে কি, কোন গ্রামের ভেতর দিয়ে তার মধ্যে যাওয়ার পথে কেউ কাউকে আশ্রয় দিয়ে সে জানে, এইগুলা আর দরকার নাই, এখানে আমরা আর একটু ক্লিয়ার করে দিলাম, এটা দিলাম আমরা এটা। 2 নম্বর হচ্ছে যে সে একজন, যাকে আপনি আশ্রয় দিচ্ছেন সে একজন গুন্ডা, সে একজন গুন্ডা। 2 নম্বর আমরা নিলাম সে একজন গুন্ডা, ডাকাত, পলাতক, ঘোষিত অপরাধী, এটা আমরা নিলাম। 3 নম্বর নিলাম বেআইনি সময়। 4 নম্বর ইউডি। 5 নম্বর মুদ্রা, খুন, চুরি, দস্যুতা জড়িত। আর 6 নম্বর হচ্ছে শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, ব্যক্তি বা সম্পত্তি নিরাপদ প্রভাব ফেলতে পারে এরকম কোনো বিষয়। তাহলে এখন এখন বলেন, কে বলতে পারবেন? ক্লাস টের 10 মিনিট আছে, দ্রুত বলবেন। একজন একজন বলেন তো পুরাটা দেখে দেখে, এই ধারা থেকে কি কি পয়েন্ট আছে, কি কি শিখলেন। শাহাদাত বলো। তো আমি আমার ধারণা মোতাবেক বলতেছি, ঠিক আছে। হুম। সম্পাদন গ্রামের মালিক, জমির মালিক, বা অন্যান্য হুম। কতিপয় ব্যক্তি, অপরাধে বলিয়া গঠিত ব্যক্তি, ডগ তাদের একটি এলাকা, ডগ ডাকাত, হ্যাঁ, তারপর? অস্বাভাবিক মৃত্যু বা সন্দেহজনক পরিস্থিতিতে মৃত্যু ঘটলে নিকটতম ম্যাজিস্ট্রেট পুলিশকে জানাবেন। মানে শর্ট করে বলা এটা, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আরেকটা ক্লিয়ার করি। একসাথে সব বলছি আর কি, একসাথে। আচ্ছা, যাই হোক, কথায় তো স্পিড আসতেছে কেন, কোথাও কোনো ক্লাস আমাদের কি স্পিড হচ্ছে? আরেকজন বলেন তো, চঞ্চল দা বলেন তো, যে এই পুরাটা সুন্দর করে বলবেন, যে এখানে এই ধারা থেকে সামারি আমরা কি কি শিখলাম, যে পয়েন্ট থেকে এই সংবাদ দিবি স্পেসিফিক ভাবে। কারা কারা দেবে, হেডলাইন তো পড়লেন, হেডলাইন পরে জাস্ট এটা বলে ফেলবেন যে উপরে কারা কারা, এটা দরকার নেই, বাট আপনি 1 2 3 4 5 বলেন। 45 ধারা, যে হুম। গ্রামে চুরি যাওয়া সম্পত্তি কুখ্যাত গ্রহীতা ও বিক্রেতার স্থায়ী হুম। অবস্থান, বাসস্থান, হুম। একজন গুন্ডা, ডাকাত, পলাতক আসামি বা ঘোষিত অপরাধী। 3 হুম। হলো বেআইনি সমাবেশ। হুম। 4 হলো অস্বাভাবিক মৃত্যু, ইউডি কেস। হুম। 5 হলো মুদ্রা, খুন, চুরি, দস্যুতা সম্পত্তি জনিত। আর হুম। 6 শৃঙ্খলা রক্ষা, অপরাধের প্রতিরোধ, ব্যক্তি বা সম্পত্তি নিরাপত্তার প্রভাব ফেলতে পারে এমন কোন বিষয়। আচ্ছা, লাস্টেরটা আরেকটা ক্লিয়ার করে দিই। কারণ যে কোনো সময় শৃঙ্খলা বিরোধী কেউ করতে পারে না, অপরাধ প্রতিরোধে যেগুলা বিষয় এগুলা আমাদের বাধা দিতে পারে না, ব্যক্তি বা সম্পদের নিরাপত্তা প্রভাব ফেলতে এরকম কোনো বিষয় হতে পারে, এগুলোর জন্য আলাদা কাজ হয়, সমস্যা না। আপনারা 6 নাম্বারটা একটু মাথায় রাখার জন্য দিছি। আর ওখানে যে গ্রাম কাকে বলে আর প্রক্লেম এটা দরকার নেই, বাট এই যে 5 6টা যে বিষয় আছে, এটা একটু মাথায় রাখা লাগবে। এই 45 ধারা এত পড়া দরকার নাই। এই পুরাটা এইটুক যদি আপনার মাথায় থাকে, যে কোনো ভাবে আপনি দেখবেন এই 45 দ্বারা কেউ পড়ে না, সবাই খালি এটা এতবার কে পড়ে। অথচ এটাকে একদম সামারি করা হয়েছে। সারাদিন মাথায় নিবেন যে প্রথমটা হচ্ছে কুখ্যাত গ্রহীতা বা বিক্রেতা, কি চুরি যাওয়া সম্পত্তি সে রাখে,
এক নাম্বার আমি বলছি যে কুখ্যাত গ্রহীতা বা বিক্রেতা, এক নাম্বার কারা চুরি যাওয়া সম্পত্তির ওই কুখ্যাত গ্রহীতা রাখতে পারে, বিক্রেতা হতে পারে, তার স্থায়ী অথবা অস্থায়ী অবস্থান। দুই নম্বর হচ্ছে গুন্ডা, ডাকাত, পলাতক আসামি ও ঘোষিত অপরাধী। তিন নম্বর বেআইনি সময়, চার নম্বর ইউডি কেস, পাঁচ নম্বর মুদ্রা, খুন, চুরি, সম্পত্তি, আর ছয় নম্বর শৃঙ্খলা রক্ষা। কে বলতে পারবেন কার হয়েছে বলেন? চঞ্চল দা আরেকবার বলেন। যে সেই গ্রামে চুরি যাওয়া সম্পত্তি কুখ্যাত ক্রেতা ও বিক্রেতা অস্থায়ী বসবাস। হুম। একজন গুন্ডা, ডাকাত ও পলাতক আসামি ঘোষিত অপরাধী। হুম। দুই, তিন বেআইনি সমাবেশ। হুম। চার, ইউডি হুম। কেস অস্বাভাবিক মৃত্যু। হুম। পাঁচ, মুদ্রা, খুন, চুরি, দস্যুতা, সম্পত্তি জনিত। ছয়, আচ্ছা। শৃঙ্খলা রক্ষার অপরাধ প্রতিরোধ, ব্যক্তি বা সম্পত্তি নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন আচ্ছা। কোনো বিষয়। আচ্ছা, এখন দেখেন, মনোযোগ দেন সবাই, একটু একটু মনোযোগ দেন। এখন দেখেন, এখন 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 দেখি কে পারে। এখন কে পারবেন বলতে, এখন কার মাথায় ধরবে? এখন সহজ করে দিচ্ছি, আরো সহজ। এখন ছয়টা পয়েন্ট দিচ্ছি। প্রথম হচ্ছে কুখ্যাত গ্রহীতা বিক্রেতা, ঘোষিত অপরাধী, বেআইনি সমাবেশ, ইউডি কেস, মুদ্রা। এখন কে পারবেন কার মাথায় ধরবে বলতে পারবে? এখন শর্ট করে দিচ্ছি, পাঁচটা ছয়টা পয়েন্ট একদম ইজি করে দিচ্ছি। এই এটাতে বর্ণনা করা যায়, আপনি লেকচার দিতে পারবেন। এখন বলেন চঞ্চল দা, এখন পারবেন না? এই শব্দগুলো পারবো তো স্যার। যা- যার মেন মেন বই আছে, এই আমার ক্লাস থাকবে, ক্লাস থাকবে, এই কথাগুলা পেন্সিল দিয়ে প্রত্যেকটা ধারার আগে বা এই ধারার আগে ছোট করে লিখে দেবে। একে কুখ্যাত গ্রহীতা, ওই যে এতে, বিতে ঘোষিত অপরাধী। ঘোষিত অপরাধী সম্পর্কে তার বুঝলেন, ঘোষিত অপরাধী কখন হয়? যখন প্যানাল কোডের অপরাধে যেগুলো আদালত থেকে যখন সে কি হয়, পলাতক থাকে, তাকে সাজা সাজা হয়েছে, তখন সে আদালতে হাজির করা যাচ্ছে, তখন তো ঘোষিত হয়। এটাই বলে দিচ্ছে ঘোষিত অপরাধী। এখানে ডাকাত আছে, চুর আছে, ঠিক আছে। বেআইনি সমাবেশের সেকশন আপনি জানেন, ইউডি কেসের ক্ষেত্রে আপনি জানেন 174, 299। এই ক্ষেত্রে যেরকম পাওয়া যায়। মুদ্রার ক্ষেত্রে ধারা জানেন 230 থেকে 132। খুন সম্পর্কে জানেন, চুরির ধারা জানেন, দস্যুতা জানেন, সম্পত্তি জনিত। আর শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এরকম হতে পারে, এরকম কোন অপরাধের কি হতে পারে, নিরাপত্তা ব্যাহত হতে পারে, এরকম যেটা বললো। তাহলে এখন পারবেন না সবাই? এখন যেটা শর্ট করে দিছি, কে কে পারবেন না বলেন? ইমরান আছে, ইমরান, ইমরান আছেন? ইমরান কোথায়? অরুণাদি আছে, অরুণাদি, অরুণাদি আছেন? কোথায় গেল সব? সব কি বাইকে গেল নাকি? অরুণাদি, স্যার আমাকে আছি। আজকের যে ক্লাসটা নিলাম, আজকের ক্লাসের কি বুঝলেন একটু আমাদেরকে একটু বলেন তো। আজকের ধারা থেকে কি শিখলেন? একটা ধারা পড়াইলাম, প্রায় 30 মিনিটের মতো, 35 মিনিট চলে গেল। কি শিখলাম আজকের ধারা থেকে, কি শিখলাম বলেন তো। একটু সামারি করলেন আমাদেরকে সবাইকে সুন্দর করে। ক্লাসটা যে কোনো সময় কেটে যাবে, আপনার বক্তব্য বলতে থাকেন, সমস্যা নেই। আজকে আলোচনা এই পর্যন্ত, সমস্যা বলেন, সুন্দর করে বলেন। স্ক্রিনে যেটা আছে স্যার, হ্যাঁ, মানে আজকে আমি কি একটু মাঝখানে বলতে ভুল 45 করছি ধারা স্যার। থেকে কি শিখলেন আর একটু বলে দেই। এই ধারার জন্য এই যে ব্যক্তিরা রয়েছে, গ্রাম প্রধান, জমির গ্রাম প্রধান, জমির মালিক, হিসাব নবিশ, এই ব্যক্তি যাদের কথা বললেন 5 শ্রেণী 6 শ্রেণী, এরা যদি সংবাদ না দেয় তাহলে কত পেনাল কোডের কত সাদা? প্যারা করে 176 হবে। গুড। ঠিক আছে, আরেকটা দ্বারা শিখে ফেললেন যে এই যাদের কথা বললাম, গ্রাম প্রধান, হিসাবে জমির মালিক, এরা যদি এই যে বিষয়গুলো কুখ্যাত গ্রহীতা, কুখ্যাত বিক্রেতা, ঘোষিত অপরাধী, বেআইনি সমাবেশে অপরাধ করে তারা এখানে আশ্রয় নিছে, ইউডি কেস, একদম মার্ডার ইউডি কেস করে ফালা রেখে চলে গেছে, এরকম একটা ব্যক্তি হতে পারে। খুন, দস্তুরি, দস্যুতা করে কোনো একটা ব্যক্তি এলাকায় আশ্রয় নিতে পারে, শৃঙ্খলা ভঙ্গ করতে পারে, এরকম কোনো কিছু। এই সকল ব্যক্তিরা যদি, যাদের কথা বলা হলে, এরা যদি সংবাদ না দেয়, তাদের বিরুদ্ধে পেনাল কোডের 176 ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ক্লিয়ার? এখন অরুণাদি বলেন, এই ধারা থেকে কি শিখলেন দ্রুত, 2 মিনিট সময়। আর কে আছেন? ওনাদের এখানে মনে হয় শুনতে পাচ্ছে না, নেটের সমস্যা। সাদেকর কি স্যার বলবা? এই ধারা থেকে স্যার এই ধারা থেকে শিখলাম, চুরিকৃত সম্পত্তির যে কুখ্যাত গ্রহীতা, উক্ত ব্যক্তির স্থায়ী অস্থায়ী বাসস্থানের গ্রহীত ব্যক্তির নাম বলবেন। হুম, গুড। ঘোষিত কোনো অপরাধ
সে এলাকায় থাকে তার নাম বলবেন। গুড। বেআইনি সভা ঘটলে সেক্ষেত্রে বলবেন। হুম। ইউডি অপমৃত্যু অপমৃত্যু হলে যে কোনো ভাবে একটা প্রকৃতির নিয়মে বাইরে যদি কেউ বা মারা যায় গুড। সেই সংক্রান্ত পুলিশকে সংবাদ। গুড। ওরে সম্পদজনিত কোনো সম্পত্তি যদি চুরি গুড। হয় সেক্ষেত্রে এ, সংবাদ দেন। পুলিশকে সংবাদ দিবেন। গুড। আইন শৃঙ্খলা যদি অবনতি হয়, যদি গুড। খারাপ পরিস্থিতিতে যায় সেক্ষেত্রে পুলিশকে সংবাদ দিবেন। ভেরি গুড, খুব সুন্দর হচ্ছে। যদি সংবাদ না দেয়? সংবাদ না দিলে স্যার 187 না, 187 দ্বারা স্যার অপরাধে দণ্ডিত হবেন না? 176, 176, 176 তথ্য না দেওয়া, তথ্য। এটা হলো সে- তথ্য, ওটা সাহায্য, সাহায্য তথ্য এক না। ইনফরমেশন আর হচ্ছে টু এইড, আহ, ওটা আলাদা বিষয়। তথ্য যদি ভুল জি স্যার তথ্য দেয়, সাহায্য তথ্য না দেয়, এই ক্ষেত্রে একটু পড়ে নিও। তো আশা করি আমাদের কিন্তু রিটেনের প্রশ্নগুলো হয়ে যাচ্ছে, এমসিকিউ হয়ে যাচ্ছে। একটু সবাই মনোযোগ দেন, আমি চেষ্টা করতেছি আরো অন্য কোনো ব্যাখ্যা যদি নিয়ে বসে, এগুলো সময় লাগবে, এই জন্য চেষ্টা করতেছি আরো শর্ট। এখন কিন্তু আপনি বই পড়লেই এইটুকু যদি জানা থাকে একটু লিখে রাখবেন, আর সাথে সাথে ধারার প্যানেল কোডটা বলছি ওটা পেন্সিল দিয়ে লিখবেন। বইটা বেশি দাগাদাগি করবে না, হলে যাবে। এমন হলে লিখবেন পেন্সিল দিয়ে, যাতে না বোঝা যায় যে এখানে বইটা দাগাদাগি হয়েছে। এই বিষয়গুলো টুকি করে নিবেন। হ্যাঁ, আমি কিন্তু ক্লাস শেষে এইটুক আলোচনা করলে কিন্তু শেষ হইতো, কিন্তু না, আমি বিস্তারিত পড়ে আসলাম। এখন আপনারা মোটামুটি এই 45 ধারা দেখবেন, আর জীবন ভুলবেন না। প্রশ্নগুলো এগুলো লিখে রাখবেন, পয়েন্টগুলো মনে রাখলে হলে গিয়ে বানায় লিখতে পারবেন। ঠিক আছে? কোন 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 বিষয় অবশ্যই সংবাদ দিতে বাধ্য, এই যে বিষয়গুলো চলে আসছে। আর ওদিকে তো আমরা পাইলাম 44 এবং 45 থেকে একটা রিটার্নের প্রশ্ন আছে। আমরা এই প্রশ্নগুলো দেখবো, সামনে প্রশ্নগুলো, এই যে এখন প্রশ্নগুলো হয়ে যাচ্ছে। চঞ্চল দা, কোনো সমস্যা আছে? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেষ করতে পারি। কালকে পড়া দিছি কিন্তু আপনাদেরকে আবার ওদিকে আগায় দিছি। আহ আহ, আজ 73 পর্যন্ত দিছি, 74 পর্যন্ত, অর্থাৎ ওয়ারেন্টের আগ পর্যন্ত। কালকে কিন্তু আমি 74 পর্যন্ত ধরবো, হেডলাইন গুলা আপনারা পড়তে থাকবেন। আমরা এদিকে পিছায় আলোচনা যাবো, ওদিক দিয়ে আগায় যাবো। ওদিকে আমাদের সূচিও রিভিশন হয়ে যাবে, এদিক দিয়ে আমাদের শেষ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে, উই হ্যাভ ফিনিশ নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।